স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এখনো শেয়ার করিনি। স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, আমরা প্রথমে দুটো আসান একটু সহজ আর কি, সহজ বোধ্য, যেটা সহজে বোঝা যায় সেরকম সূত্র পড়বো, কারণ প্রথম সূত্রটাই আমি একটু কঠিন নিতে চাইছি না। পরপর ক্রমান্বয়ে রয়েছে, কিন্তু ক্রমান্বয়টা আমি পরে দেখছি। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র দেখ, এখানে এনার স রয়েছে, কিন্তু এটা একটু পরে পড়ছি কারণ এটা একটু বোঝার আছে। তার আগে পড়ব নমস্পুর সৌর্গত্য। এখানে কি বলছে যে নমস এবং পুরস গতি সংজ্ঞা প্রাপ্ত হলে তাদের স্বজাত স্থানে বিসর্গ স্থানে কি হচ্ছে দন্তেস্ব হবে, যদি পরে ক বর্গ বা প বর্গ থাকে। তাহলে খুব সহজ একটা বিষয় বলা হয়েছে। দেখ যে নমস, এবার দেখ নমস যেটা রয়েছে, আমরা যতদিন পড়ছি সন্ধি বা মাহেশ্ব সূত্র পড়েছি প্রথম থেকে, তখন থেকে বলে আসছি যেখানে হলন্ত যে কোনো বর্ণের যদি আমরা যদি ব্যঞ্জন বলে হলন্ত দিই, সেটা কিন্তু আমাদেরকে গ্রহণ করলে হবে না, সেটা ডিলিট করতে হবে। তো এখানে নমসেও কিন্তু দন্ত শটা ডিলিট হবে এবং পুরসেও দন্ত শটা ডিলিট হবে। বেশ, এবার বলছে নমস হলো আর পুরস হলো, বলছে গতি সংজ্ঞা প্রাপ্ত হলে তাদের স্বজাত স্থান দন্তের স্বজাত স্থান কি হবে? তাহলে দন্ত স্বজাত বিসর্গ স্থানে, তাহলে দন্ত স্বজাত বিসর্গ স্থানে আমরা এটা মানেই তো বিসর্গ, বা এটা মানেই আমরা জেনেছি বিসর্গ, তাহলে সেই বিসর্গের কথা বলছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখ এখানে বলছে যে স্বজাত বিসর্গ স্থানে দন্তের স হবে, দন্তের শয়ে হসন্ত। ঠিক আছে, আর কি বলছে যে যদি পরে ক বর্গ ও প বর্গ থাকে। বেশ, এটাও মানলাম। এবার উদাহরণের দিকে যাব, তার আগে একটা বিষয় আমরা বুঝে নিই। এখানে বলছে দেখ গতি সংজ্ঞা। গতি সংজ্ঞা আসলে কি? ব্যাকরণে গতি সংজ্ঞা বলতে কাকে বোঝে? দেখ গতি বলতে যে কোনো ধ্বনি বা অক্ষর পাশের ধ্বনির প্রভাবে তার নিজের যদি রূপ বদলে ফেলে বা অন্য রূপ ধারণ করে, ঠিক আছে, সেটাকেই বলবো গতি সংজ্ঞা। পরে নোটও করে নিবি নিজেদের মতো। যে আমি আবার বলছি, দেখ যে কোনো ধ্বনি বা অক্ষর যদি পাশের ধ্বনির প্রভাবে কী করে তার নিজের রূপ বদলে ফেলে, তাহলে সেটা বলবো, তাকে বলবো গতি সংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, এবার দেখ বুঝতে পারবি ব্যাপারটা। এখানে বলছে যে ডাইরেক্ট বিসর্গ দেওয়া হয়েছে, এখানে দন্তের শয়ে হসন্তটা যেহেতু লোপ প্রাপ্ত আগে থেকেই হয়েছে, সেই জন্য এখানে দেওয়া হয়নি। দেখ নমস বলে দেওয়া হয়নি, নমঃ দিয়েছে, নমঃ করোতি, তাই তো। নমঃ করোতি কী হয়ে গেল? সেটা হচ্ছে নমস্কারোতি হয়ে গেল, দন্তের শয়ের আগম হয়ে গেল এখানে। কারণ এখানে বলেইছে যে গতি সংজ্ঞা যদি প্রাপ্ত হয়, তাহলে গতি সংজ্ঞা প্রাপ্ত হলে কি বলছে যে তাদের স্বজাত বিসর্গ স্থানে দন্তেস্ব হবে, ডাইরেক্ট দন্তেস্ব হবে, এবং পরে যদি ক বর্গ বা প বর্গ থাকে। তাহলে এইখানে একটা জিনিস দেখ সঞ্জয়, যে পরে ক বর্গ আছে, করোতি বা কৃত্য। ঠিক আছে, তাহলে এই যে বলছে গতি না হলে নমঃ করোতি এরকম ডাইরেক্ট দিচ্ছে, বা নমঃ কৃত্য। কিন্তু গতি সংজ্ঞা প্রাপ্ত হলে কি হবে না, বলছে গতি সংজ্ঞা প্রাপ্ত হলে দেখ দন্তের শয়ে হসন্ত যেটা, সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, দন্তের শয়ে হসন্তটা, আচ্ছা আরেকবার বুঝি বিষয়টা। এই যে নম বলেছে, তো নমটা বিসর্গ রয়েছে শুধু, তাহলে বিসর্গটা যে রয়েছে, তাহলে এটা যে পরিবর্তন ঘটছে, দেখ বিসর্গটাকে পরিবর্তন করা হচ্ছে। আমরা এতদিন দেখেছি যে যেখানে দন্তের শয়ে হসন্ত থাকে, সেই শয়ে হসন্তটাকে বিসর্গে পরিণত করা হয়, কিন্তু এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে তার উল্টো দেখতে পাচ্ছি, যে না, যেখানে বিসর্গ থাকবে সেখানে তার দন্তস্ব পরিবর্তন হবে। তাহলে গতি সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে তো।
মানে কি, কিসের জন্য গতি সংখ্যা প্রাপ্ত হচ্ছে? দেখ, আবার গতিপ্রাপ্ত কাকে বলছে, আবার বলছি দেখ, যে কোনো ধ্বনি বা পাশের মানে কোনো ধ্বনি বা অক্ষর কি হচ্ছে, পাশের ধ্বনির প্রভাবে তার নিজের রূপ যদি বদলে ফেলে। তাহলে এইখানে কি রূপটা ছিল? করতি ছিল, তাই না? তাহলে ক যে ছিল, ক বর্গ রয়েছে, প বর্গ রয়েছে, তাহলে কয়ের যে দন্তের শয়ে কয়, শুধু ক থাকলো না, দন্তের শয়ে কয় হয়ে গেল, তাহলে কটা নিজের রূপ বদলে ফেললো। ঠিক আছে, তাহলে এই যে রূপ বদলে ফেলা, সেটাকেই বলছে কি, সেটাকেই বলছি যে এখানে আমাদের গতিপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখ, এবার দেখ ব্যাপারটা বুঝলি কিনা, যে নমস এবং পুরুষ গতি সংজ্ঞা প্রাপ্ত হলে তাদের স্বজাত বিসর্গ স্থানে দন্তেস্ব হবে, পরে ক বর্গ প বর্গ থাকলে। তাহলে এখানে যদি আমরা যদি বলি নামাহা যুক্ত পাচাতি, নামাস পাচাতি, এখানে উদাহরণ দেয়নি পয়ের, কিন্তু আমি বলে দিচ্ছি নিচে, তাহলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, বা নামাহা যুক্ত তোর হচ্ছে যে প বর্গ থাকে, তাহলে আমি ফও বলতে পারি, নাম যুক্ত ফলাতি, নামাস ফলাতি, এরকম হবে। ঠিক আছে, কেন ক বর্গের, ক বর্গ মানে হচ্ছে ক বর্গের যে কোনো বর্ণ, আর প মানে হচ্ছে প বর্গের যে কোনো বর্ণ। দেখ, এটুকু বুঝলি কি? ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, কালকের ভিডিওটা কি আর দেখেছিলিস? কালকে যেটা পড়ানো হয়েছে সেটা কি আর দেখেছিলিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কালকে ভিডিও দেখিনি, কালকে হলো পুজো ছিল তো, দেখতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় করে দেখে নিবি, কারণ হচ্ছে এগুলো জমে যাবে তো, ধর নাহলে। আচ্ছা, দেখ, তাহলে এরপরে রয়েছে, দাঁড়া তো, দাঁড়া আমি এটাকে, এরপরে দেখ, এখানে বলছে এই সূত্র প্রসঙ্গে বলছে, উল্লেখ্য যে ক্রি ধাতুর যোগে নমস বিকল্পে গতি সংজ্ঞা হয়। মানে ক বর্গ প বর্গ সেটাও ঠিক আছে, কিন্তু একটা এটাও মানে বলা হয় যে ক্রি ধাতু যদি থাকে এবং ক্রি ধাতুর যোগে যদি নমস থাকে, তাহলে বিকল্পেও এটা গতি সংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে দেখ, আমরা দেখছি নিচের উদাহরণে কিন্তু সেই রকমই দেখছি, মানে করতি মানে যে ক্রি ধাতু, করতি, তাহলে প্রথমার যে মানে এক বচন আর কি, প্রথম পুরুষের এক বচন, আর নমস শব্দ যোগও রয়েছে, তাহলে এখানেও কিন্তু বিকল্পে কি হচ্ছে, গতিসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। এর সূত্র কি গতিসংজ্ঞা প্রাপ্ত হওয়ার? বলছে সাক্ষাৎ প্রবৃত্তি নিচা বলে একটা সূত্র আছে, এই সূত্রের দ্বারা এটা কিন্তু হচ্ছে। তাহলে নমস্কৃত্যা, ঠিক আছে, বা নম করতি, যা বলবে এগুলো কিন্তু সব কি হচ্ছে, কৃধাতুর যোগে। আর নামারু, এবার নামারু মানে হচ্ছে সেই শশযশ রু যে সূত্র আছে, আমরা আগেই পড়েছি শশযশ রু ব্যাপারটা, তো সেটাই বলছে যে নমর প্লাস নমঃ খরবসান নমস্কৃত্য নমো করতি ইত্যাদি স্থলে কোপ্য ইত্যাদি স্থলে নমো করতি, এরকম রূপও হবে। কত কি বলছে দেখ একসাথে। এবার হচ্ছে ছোট ছোট করে জিনিসগুলো দেখ বলছি, সূত্রগুলো। প্রথমে রয়েছে কি, শশযশ রু। তাহলে দেখ, শশযশ রু সম্পর্কে আমরা মানে কালকেও আমি একটু আলোচনা করেছি, সেটা কি মনে আছে? শশযশ রু মানে কি? আচ্ছা, এবার হচ্ছে যদি খুব একটা রয়ের বিসর্গ, হ্যাঁ, রয়ের বিসর্গটা চেঞ্জ, এটা তো ডিলিট হয়ে যায় ওরকম বলছে না? আচ্ছা দেখ, আমি বলে দিচ্ছি একটু, হ্যাঁ, মানে হতেই পারে যে সেটা ধর মনে থাকলো না থাকলো, এটা বারবার বলতে বলতে মনে থাকে। ঠিক আছে, তো শশযশ রু মানে সহজ কথাই আমি বলছি, যে যদি সকারান্ত পদ থাকে, মানে সকার যদি অন্ত থাকে, দন্ত সয় মানে কার যদি থাকে, ধর যে সকারান্ত পদ এবং সজুষ শব্দান্ত পদের অন্ত, মানে সজুষ বলে শব্দ আছে, দেখ স্বপদান্ত বললাম, আর একটা জিনিস লিখছি দেখ, সজুষ, এই যে সজুষ বলে লিখে দিলাম, সজুষ, তাহলে একটা স্বপদান্ত এবং সজুষ পদান্ত পদের কি হচ্ছে, অন্ত যে স থাকছে দেখ,
তাহলে এখানে একটা অন্তর্গণ স পেয়েছি, মূর্ধন্য স পেয়েছি। তাহলে অন্ত মানে এই যে মূর্ধন্য স রয়েছে সেখানে কি হয়, র আদেশ হয়, মানে এই মূর্ধন্য স জায়গায় র চলে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। মানে দন্ত মানে সজোষে যদি দন্ত সও থাকতো তাও হচ্ছে এখানে মানে রয়ের আগম হবে, আর যদি মূর্ধন্য স থাকে সেটাও রয়ের আগম। মানে এটা হচ্ছে সসজুষ রুয়ের মানে মেন বক্তব্য আর কি। তাহলে আবার বলছি যে স্বপদান্ত মানে সকার কারান্ত পদ, মানে দন্ত শয় হসন্ত কারান্ত পদ এবং সজুষ শব্দান্ত পদের যদি অন্তে কী থাকে, দন্ত শয় হসন্ত থাকে বা মূর্ধন্য শয় হসন্ত থাকে, তাহলে রু আদেশ হয়। এবার রু আদেশ হয় মানে জানিস, কালকে রু সম্পর্কে বলেছি। তাহলে রু যখন আদেশ হবে তো তখন কী হবে, উপদেশে অজনুনাসিক সূত্রানুসারে কী হবে, হ্রস্বকারটা লোপ প্রাপ্তি করবে, তাই তো সঞ্জয়? তাহলে কি পড়ে থাকবে, শুধু রয়ে হলন্ত। রুয়ের যদি হস্যনি না হয় তাহলে শুধু হলন্ত পড়ে থাকে। তাহলে হলন্ত যখন পড়ে থাকবে তখন সেটা এটা বলতে পারে যে ইজিক্যাল টু বিসর্গ। তাহলে সেই জন্য দেখ এখানে শর্ট ফর্মে লেখা হয়েছে যে সস জস রু, তাহলে রু থেকে র চলে আসছে দিয়ে দেখ নামার। দেখ এটা কেন এলো বুঝতে পারছিস এবার, নামার মানে রয় হসন্ত কেন এলো? দেখ বুঝতে পারলি নাকি বল, তারপর আমি সেটা পরেরটা বলছি। ওই তো রয়ের জন্য তো বলতো না, হ্যাঁ রয় সেটাই বলছি, বিসর্গ মানে রয় করতে হসন্তটা তারপরে। এলো বুঝতে পারলি তো, মানে সস জস রু থেকে। হুম। তো সেই জন্যই বলছি যে এটা কিন্তু ওই যে নমসেরটা দন্ত, আমরা তো বলেছি নিয়মে যে দন্ত শয়ে হসন্ত যদি থাকে তাহলে দন্ত শয়ে হসন্তটা কি করতে হবে, রয়ে হসন্ত চলে আসবে সসর্য সূত্র অনুসারে। তাহলে মানে রয়ে হসন্ত আসবে না, রু আসবে। তাহলে রুটাকে যদি আমরা হ্রস্বটাকে উপদেশে অজন্মাসক সূত্রের দ্বারা কি করি, আমরা ডিলিট করে দিই, তাহলে কিন্তু কি পড়ে থাকবে, রয়ে হলন্ত পড়ে থাকবে, ঠিক আছে? এরপরে দেখ নামাহা, নামাহা রয়েছে, আর কি রয়েছে, খর অবসান। তাহলে খর অবসান, খর মানে হচ্ছে খর প্রত্যাহার, তাই তো? তাহলে খর প্রত্যাহারের মধ্যে মাহেশ্ব সূত্র মনে আছে তো, মানে 11 নম্বর সূত্র দেখবি আর 13 নম্বর সূত্র দেখবি, তাহলে কিন্তু খর পেয়ে যাবি। মানে খ ফ ছ ঠ থ চ ট ত ব ক প য় স স স র, ঠিক আছে? তাহলে এখানে খর পেয়ে যাবি। তাহলে কি বললো সেখানে, যে নামাহা খরবসান। তাহলে আমরা ওই ওই বর্ণগুলো পেলাম, যে কি খ ফ ছ ঠ থ চ ট ত ব ক প য় স স স র। তাহলে এখানে বিষয়টা কি বলছে, বলছে নমস যুক্ত কৃত্য, নমঃ কৃত্য, মানে এইখানে কেন এত সূত্র দেওয়া হচ্ছে বলছে এই যে এই আদেশগুলো হচ্ছে, এত কিছু দেখছিস, সেটা শুধুমাত্র একটা সূত্রের দ্বারা হচ্ছে না, মানে অনেক কিছু সূত্র এখানে কিন্তু পাচ্ছিস একসাথে। মানে তুই যদি কোনো একটা ধর পদ রান্না করেছিস, একটা যে কোনো, আমি বললাম যে তুই মাটন রান্না করেছিস, তাহলে সেইখানে বলতে চাইছিস দেখ যে এত যে পিওর তুই মানে ঠিকঠাক স্বাদটা পাচ্ছিস, গুণমানটা পাচ্ছিস, সেটা কিন্তু একটা কারণ নয়, সেটা অনেক কিছুর কারণ। মানে এখন যদি বলি আদা বা রসুন পেস্ট, এটা একটা স্বাদ আলাদা রয়েছে, বা যদি ধর বলিস যে গরম মশলা, এটার আলাদা একটা টেস্ট আছে, মানে সব মিশ্রণ করে একটা কিন্তু টেস্ট তৈরি হচ্ছে। তেমন হচ্ছে সূত্রের ক্ষেত্রেও সেরকম, বলছে যে এই যে রূপগুলো সিদ্ধ হচ্ছে, এই সূত্রের ক্ষেত্রে দেখুন একটা সূত্রের দ্বারা কিন্তু চলছে না, বাকি সূত্রগুলোর দ্বারাও চলছে। তাহলে অবসান মানে শেষে কি হচ্ছে, অবসান, খর অবসান মানে হচ্ছে যেখানে খর প্রত্যাহার থাকবে। তাহলে দেখ নমস যেটা তো এটা প্রথম পদ, কৃত্য, তাহলে কৃ ধাতু তো অবশ্যই, কিন্তু এই যে কটা একটা খর প্রত্যাহার তো, কেন কপায় 12 নম্বরে আছে কপায়, সেই জন্য কিন্তু এখানে কি হলো, নমস্কৃত্য। এবার দন্ত সয় হসন্তটা জানিস যে এখানে চলে আসছে, সেই জন্য হয়ে যাচ্ছে নমস্কৃত্য। আর কি বলছে, নমহা করোতি ইত্যাদি স্থলে যখন আমরা শুধু নম করতি করবো, মানে দন্তস্বটা আনছি না, তখন কি হচ্ছে, কপ্য কাউকে পড়িয়েছি, যে ওখানে দেখ নমহা মানে এইরকম চিহ্ন আসবে, ক মানে এটা কিসের চিহ্ন, ওটা সেই বল? ওই
তো কয়ের আগে বসে ওটা তো ওটা সেই জিহ্বামূলীয়। একদম জিহ্বামূলীয়, তাহলে এটা জিহ্বামূলীয় চিহ্ন। তাহলে এইরকম কিন্তু আসছে বিষয়টা। এবার এই প্রসঙ্গে বলছে, দেখো ঠিক আছে, আমার কাছে কোনো অসুবিধা নেই যে মানে নমস শব্দের পর কি হচ্ছে যে আমাদের যে কোনো মানে কৃ ধাতু আসুক বা শস্যজুস রুষ অনুযায়ী হোক বা খরবসনা অনুযায়ী হোক, তাহলে এরকম রূপগুলো সিদ্ধ হচ্ছে। কিন্তু আমার কাছে আর একটা উদাহরণ আছে, সেটা কি বলছে, সেই সূত্রের দ্বারা বলছে, দেখ বলছে পুর অব্যয়ম, পুর অব্যয়ম। তাহলে সূত্রে কি বলছে, পুরঃ গতিপ্রাপ্ত হলে বা পুরঃ গতিপ্রাপ্ত হয় এবং তার নিত্য হয়। নিত্য মানে কি, নিত্য মানে হচ্ছে যেটা রোজ হয়, মানে কোনো পরিবর্তন না, সেটা হয়ই আর কি। মানে আমরা যদি বলি যে আমরা প্রত্যেক দিন সকালে উঠে 7টা থেকে আমরা সন্ধি পড়ি, মানে সন্ধির ক্লাস হয়, তাহলে যদি রোজ হয় তবেই কিন্তু সেটাকে নিত্য বলবো। যদি ধর একদিন হলো আবার একদিন হলো না, মানে গ্যাপ দিয়ে করাই, 3 দিন করা সপ্তাহে, 4 দিন করাই, তাহলে সেটাকে নিত্য বলবো না। সেরকমই হচ্ছে এইখানেও নিত্যটা কি বলছে, বলছে গতিপ্রাপ্ত হচ্ছে পুর। তাহলে গতিপ্রাপ্ত বিষয়টা বলেছি যে গতিপ্রাপ্ত বিষয়টা কি, এবং তা বলছে নিত্য হয়। বলছে পুর যখন পুর বা নগর অর্থে শব্দ থেকে উৎপন্ন হয় তখন তা অব্যয় নয়, তখন তো অব্যয় নয়, এবং সেক্ষেত্রে এই নিয়ম অর্থাৎ স্বয়ে হসন্ত গ্রাহ্য নয়। তাহলে দেখ যখন সেটা নগর অর্থে প্রযুক্ত হবে, পুর মানে হচ্ছে যখন নগর অর্থে প্রযুক্ত হবে, তখন সেটা কি দ্বন্দ্ব স্বয়ে হসন্তের ব্যবহারটা আমরা কিন্তু দেখব না, ঠিক আছে। অন্য অর্থ প্রযুক্ত হবে তখন কিন্তু সেখানে আমরা দন্তেশ্বরটা দেখব। যেমন দেখ এখানে বলছে পুরা প্রবেষ্টব্যা, মানে নগরকে একদম কেন্দ্রীভূত করা আছে, মানে প্রবিষ্ট মানে হচ্ছে ঘিরে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে নগর অর্থ বোঝালো কিন্তু নিচের উদাহরণটাতে দেখ, সেই জন্য দেখ মূর্ধন্য স হলো, ঠিক আছে। কিন্তু ওপরের উদাহরণটাতে দেখ, এটারই উদাহরণ উপরে রয়েছে, পুরঃ করোতি, পুরস্করোতি, পুরঃকার, পুরস্কার। তাহলে এখানে নগরকে বোঝানো হয়, পুরস্কার মানে হচ্ছে নগরকে কেন বোঝানো হবে, এটা তো সাম্মানিক দেওয়া হচ্ছে, তাই না, পুরস্কার দেওয়া হচ্ছে। তাহলে এখানে কিন্তু দেখ দন্ত সহকারের প্রভাব ঘটছে, বোঝা গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখ আমরা চলে যাব, আচ্ছা এটা পড়িয়েই দিই দেখ। এবার এবার হচ্ছে ইণা সা, এবার ইণা সাতে আসছি। বলছে এই সূত্রে অনেকগুলি অনুবৃত্তি হয়েছে। অনুবৃত্তি মানে কি, অনুবৃত্তি মানে হচ্ছে যে আগের সূত্র থেকে এটাকে গ্রান্টেড করা হয়েছে। কারণ পাণিনির মানে এই যে অনুবৃত্তি এই ব্যাপারটা বা কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু পাণিনির নিজের বলা কথা, যে অনুবৃত্তি মানে বলছে দেখো আমি সূত্রটা লিখে রেখেছি এই বিষয়ে, তো মানে তুই বললি যে আচ্ছা পাণিনিকে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনি মানে এটা এটা একটু বুঝিয়ে দেন তো, এটা কেন এলো, এতগুলো মানে কীভাবে সূত্রের ব্যবহার আপনি চলে এসেছেন, মানে এই রূপটা তো দন্তস্ব হওয়ার কথা ছিল, মূর্ধন্যস্ব এক জায়গাটায় মানে এক জায়গায় মূর্ধন্যস্ব করে দিলেন কেন, এই ছোটোখাটো কিছু বিষয়। তো তখন তিনি বলবেন তখন অনুবৃত্তি করেছি, মানে আমি আগে এই বিষয়ে আগে বলে এসেছি, বারবার এই কথা বলতে পারবো না, আগে সূত্রে বলে এসেছি, আগে সূত্রে বলে আসা মানে হচ্ছে অনুবৃত্তি, ঠিক আছে। কারণ বৃত্তি মানে হচ্ছে যে বৃত্তিটা বলা হয়েছে, আর অনু মানে হচ্ছে পশ্চাৎ বা পিছনে, সেই জন্য কি পিছনে আমি যেটা বলে এসেছি আগের সূত্রে সেটাই দেখে নাও। আচ্ছা এবারে দেখ এখানে কি কি বলেছে সেই বিষয়টা একটু দেখ। বলছে अपदादो सौ अपदादो पाशकल्पक काम्येषु अनव्ययस्य काम्येरोरेव, এই যে বার্তিক কার কিন্তু এগুলো বলেছে, ঠিক আছে। বেশ, বলছে অর্থ হলো, এর অর্থ হলো, অর্থটা যায় তবে এগুলো আমরা যাব। বলছে অভিন্ন স্বরবর্ণ, তাহলে অভিন্ন স্বরবর্ণ মানে হচ্ছে অটাকে বাদ দিয়ে বাকি যে স্বরবর্ণগুলো রয়েছে সেটা, এবং হয়বরল, এরপরে যদি অপদান্ত বিসর্গ থাকে। দেখ এইখানটা একটা বিষয় আছে, মানে আমরা তো এতদিন মানে এতদিন পড়ে আসছি যে পদান্ত বিসর্গ, পদান্ত মানে পদের অন্তে যে বিসর্গ থাকে,
তাই না? তো এই যে অপদান্ত জিনিসটা কি? তখন বলা হচ্ছে যে দেখুন, মানে আমি দুটোই দেখ বলছি, যে পদান্ত মানে হচ্ছে, আমি সেটার প্রসঙ্গে আসছি, যে যখন বিসর্গ কোনো পদের শেষে বসে তখন তাকে পদান্ত বলা হয়, ঠিক আছে? যেমন যে রামঃ, গুরুঃ, দেবঃ, বালঃ, কিছুই বলে দিলাম, যে কোনো কিছু বলে দিলাম। আর অপদান্ত বলছে যখন বিসর্গ শব্দের শেষে না থেকে শব্দের মাঝখানে বা সন্ধির কারণে আসে, তখন তাকে বলে অপদান্ত, ঠিক আছে? মানে সেটা মাঝখানে থাকে, এটাও বলতে পারি, বা বলছে এটা সন্ধির কারণে, মানে মাঝে যে আসছে বা পদের অন্তে যদি থাকেও সেটাকে পদের অন্ত বলা হচ্ছে না, সেটা মাঝখানে বলা হচ্ছে, কারণ বলছে সেটা কিসের দ্বারা এসছে, বলছে যে এটা সূত্রের দ্বারা এসছে, শুধু শুধু আসেনি। তাহলে আমরা আমি একটা উদাহরণের দিকে যাচ্ছি, তাহলে বুঝতে পারবি। দেখবি, ধর আমরা যদি বলি রাম, তাহলে রামের যে শেষে পদটাতে কি রয়েছে? বিসর্গ রয়েছে। তাহলে এটাকে কি বিসর্গ বলবো? এটা পদান্ত বিসর্গ বলবো, এই পদের অন্তে যে বিসর্গ রয়েছে। কিন্তু একটা আমি আর একটা লিখছি, দেখ, এটা হচ্ছে অপদান্ত বিসর্গ। রামষ্টিকতে, মানে মূর্ধন্য শয়ে টয়ে ক তয়িকা, রাম স্টিকাতে, মানে স্টাকাতে এরকমও করতে পারি, বা হস্তি দিয়ে দিলাম স্টিকাতে। তাহলে এইখানে যে দেখ, এইখানেও কিন্তু কি আসছে, বিসর্গ, মূর্ধন্য স্বটাও বিসর্গ রূপে রূপান্তরিত হয়, কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। তো এই যে মূর্ধন্য সেটা মানে সূত্রের প্রভাবে সেটা হয়ে যায় বিসর্গ। তাহলে এইটা দেখ, এটা অপদান্ত বিসর্গ। এটা পদের অন্তে আমরা বিসর্গ দেখতে পাচ্ছি না, মানে মাঝখানে দেখতে পাচ্ছি এই মূর্ধন্য স্বটাকে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো অপদান্ত বিসর্গ, ঠিক আছে? বেশ, তাহলে এবার দেখ, বুঝতে পারলি তো যে পদান্ত আর অপদান্ত বিসর্গ জিনিসটা কি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, তাহলে বলছে অপদান্ত বিসর্গ থাকলে তারপরে যদি পাস থাকে, মানে এগুলো শব্দ বলছে, পাস আগের দিন পড়েছি, কিন্তু পাস, কল্প, ক, কাম্য, কাম্যাচ প্রত্যয় পড়েছি আমরা। তো বলছে এগুলো যদি পড়ে থাকে, আর প্রকৃতি অব্যয় না হলে, প্রকৃতি অব্যয় না হলে, প্রকৃতি মানে আসল অব্যয়। দেখ, প্রকৃতি পড়েছিস কিন্তু, প্রকৃতি পড়েছিস না, প্রকৃতি ভাব পড়েছিস তো, প্রকৃতি ভাব সন্ধি পড়েছি আমি। তাহলে মানে কি? দেখ, আমি বলে দিচ্ছি তো, আমরা যদি বলি যে আমরা যখন সন্ধি করি, সেই সন্ধির সময় মানে সন্ধি হওয়া উচিত ধর, কিন্তু সেখানে সন্ধি হচ্ছে না, পরিবর্তন সাধিত হচ্ছে। কারণ সাধিত হচ্ছে, কারণ আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে ইদুদে দ্বেদ, মানে প্রগিঝ্যম এরকম পড়েছি, মানে যেখানে কি থাকে, যে ওই দ্বিবচন থাকে, ঠিক আছে, যেখানে একার থাকে, মানে দ্বিবচনটা একার রূপে থাকে, সেখানে আমরা দেখেছি যে সন্ধি হয় না। মানে প্রকৃতি, প্রকৃতি মানে যে সন্ধি হওয়া, আর অপ্রকৃতি মানে যে সন্ধি না হওয়া। তাহলে এখানে প্রকৃতি মানে হচ্ছে সেই সন্ধিকেই বলছে, বলছে প্রকৃতি অব্যয় না হলে। তাহলে অব্যয় যদি না থাকে, প্রকৃতি যেটা থাকবে, সন্ধি যেটা থাকবে, সেটা অব্যয় যদি না হয়, এবং কাম্য প্রত্যয়ের ক্ষেত্রে প্রতিটি বিসর্গী রু জাত থেকে হলে বিসর্গ স্থানে কি হয়? সকার হয়। তাহলে দেখ, প্রকৃতির মানে যে সন্ধির যে বিসর্গটা রয়েছে, যদি রু জাত হয়, মানে র থেকে র জাত বিসর্গ হয়, রু জাত মানে হচ্ছে র জাত বিসর্গ থেকে, তাহলে সেটা হলে বিসর্গ স্থানে কি হচ্ছে? রয়ের বিসর্গ হবে না, মূর্ধন্য স হয়ে যাবে, মানে রয়ের বিসর্গটাই কি হচ্ছে? মূর্ধন্য স হয়ে যাবে।
কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন বলছে যদি অভিন্ন অন্য কিছু স্বরবর্ণ থাকে, আর যদি হ জ ব র ল এইগুলো থাকে, এরপরে কি হচ্ছে অপদান্ত বিসর্গ থাকে, তাহলে মাঝে বিসর্গ থাকবে, আমি বললামই, মানে যেটা আলাদা করে দেখাবে না কিন্তু সেটাকে বিসর্গ রূপে ধরবো। এবং তারপরে কি থাকে? তারপরে যদি বলছে পাশ থাকে, কল্প থাকে, ক থাকে, কাম্য থাকে, তাহলে প্রকৃতি অব্যয় না হলে বলছে কাম্য প্রত্যয়ের ক্ষেত্রে প্রকৃতির বিসর্গটি রু জাত থেকে জাত হলে বিসর্গস্থানে স হবে। বেশ, এবার উদাহরণে চলে যায় এটা। এখানে বলছে সর্পি যুক্ত পাশম, তাহলে সর্পি যে রয়েছে আর পাশ রয়েছে, দেখ পাশ মানে হচ্ছে আমি বলেছি আগেই পাশ শব্দটা থাকবে, তাহলে এখানে আমরা ভেঙেছি বলে মানে এই বিসর্গটা ভাঙা হয়েছে, কিন্তু এই বিসর্গটা কি আসলে মাঝখানে থাকে মূর্ধন্য স্বরূপে, সেটাই হচ্ছে অপদান্ত বিসর্গ। তাহলে বলছে যখন এরকম আমরা কন্ডিশন দেখবো যে সর্পিস পাসাম, তখন এটাকে যে ভাঙবো, তাহলে এই মূর্ধন্যটা কী হচ্ছে, মানে যখন ভাঙছি তখন র জাত বিসর্গ, সেটা যখন ভাঙছি সর্পিস পাসমকে, কিন্তু যখন জুড়ছি তখন কিন্তু সেটা মূর্ধন্য স জাত বিসর্গ হচ্ছে, মানে সেটা অপদান্ত বিসর্গ হচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা পাশ শব্দের ব্যাপারটা রয়েছে, তাহলে সর্পি হি পাসম সর্পিস পাসম, সর্পি হি কল্পম সর্পিস কল্পম। দেখ একইভাবে ক কল্প শব্দ রয়েছে, সর্পিস কম, কম হচ্ছে এই যে ক শব্দটা, ঠিক আছে, যে সর্পিস কম, আর সর্পি কাম্যতি সর্পিস কাম্যতি। এবার এই প্রসঙ্গে বলা হচ্ছে দেখ যে উচ্চাই কল্পম, এখানে কিন্তু মূর্ধন্য স হবে না। কেন কি উচ্চই কল্পম কেন হবে না? কেননা উচ্চই মানে কি, এটা একটা অব্যয়, তাই না? মানে এখানে দেখবো যে অব্যয় হলে হবে না কিন্তু, তাহলে অব্যয়গুলো কালকেও বলছিলাম, মানে পুষ্পা যদি পাঠাতে বলেছিলাম, পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো আজকে সেরকম হলে। তো এই যে অব্যয় যেগুলো রয়েছে, সে অব্যয় যদি থাকে উচ্চাই নিচাই এগুলো সব একটা করে অব্যয়, ঠিক আছে। তাহলে যেখানে আমরা অব্যয়ের প্রাদুর্ভাব দেখবো, যেখানে আমরা অব্যয়টা দেখব, ঠিক আছে, সেখানে কি হবে, সেখানে কিন্তু ওই মূর্ধন্যস্যটা হবে না। তাহলে কি থাকতে হবে? অব্যয়, মানে এই শব্দগুলো অব্যয় নয়, দেখ মানে এই শব্দগুলো আছে বলছে এগুলো কিন্তু অব্যয় নয়, যদি এগুলো অব্যয় হতো তাহলে কিন্তু আবার হতো না। তাই যেগুলো অব্যয় নয় এবং এই শব্দের যোগে কি হচ্ছে আমাদের মূর্ধন্য ষ হচ্ছে, আর এইখানে হচ্ছে না। গি কাম্যতি, এখানেও কি হচ্ছে স হবে না, কেননা এটি র জাত বিসর্গ, রু স্থানিক নয়। এটা দেখ এটা কি বলা হচ্ছে, তাহলে গি হি যুক্ত কাম্যতি, তাহলে গির পর একটা বিসর্গ রয়েছে, বলছে এখানেও কিন্তু গিস কাম্যতি এরকম হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ এটি হচ্ছে র জাত বিসর্গ, মানে আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে কালকে যখন পড়াচ্ছিলাম দেখ আমরা বলছিলাম গিরা, যদি বলি গিরা, এবার এই রটাকে কিন্তু সরিয়ে দিয়েছি, দিয়ে গিয়ের মানে র স্থানে বিসর্গ করেছি, সেই জন্য এটা কি রু জাত বিসর্গ, মানে আগে থেকে রু জাত বিসর্গ, এটা র জাত বিসর্গ। সেই জন্য এখানে কি বলা হয়েছে যে দেখো এটা কিন্তু র জাত বিসর্গ, রু স্থানিক নয়, মানে রু স্থানে অবস্থিত কোনো বিসর্গ নয়, মানে রু স্থানে মানে হচ্ছে এই যে এই সংযুক্ত বর্ণ যেগুলো রয়েছে সেইগুলোর জন্য, মানে মূর্ধন্য ষটা যখন রতে রূপান্তরিত হয়ে যায় এরকম কিছু নয়, এটা আলাদা করে রয়েছে, সেই জন্য কিন্তু এটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আবার বলছে দেখ বিষয়টা যে এখানে বেশি কিছু মানে বলার দরকার নেই, এখানে দেখ যে এই বিষয়টা আমরা কিন্তু মানে এখান থেকে এতটা শুধু দেখব, তাহলে এটুকুই বোঝার বিষয়। অনুবৃত্তি কী হয়েছে না হয়েছে আমরা এখন দরকার নেই, ঠিক আছে, এখন ভাববি যে যেহেতু দেখ এগুলো সবই অনুবৃত্তি, কেন আমরা যদি বলি যে পাশ ক কাম মেসো আগেই পড়ে এসেছি, তাহলে তো এটা পরে আবার বলা হচ্ছে আগেরটা, তাহলে এটা কি হচ্ছে আগেরটা যদি মানে পরে মানে আগেরটা যদি পরে আবার বলা হয় তাহলে এটা তো অবভিয়াসলি এটা অনুবৃত্তি। অনাব্যয় এসছে পড়েছি, তারপরে ধর হচ্ছে পড়েছি যে পাশ কল্প ক কাম্য এগুলো তো পড়েছি আগে যে ব্যবহার হচ্ছে। তো বলছে এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, যদি সন্ধিটা অব্যয় না হয়, ঠিক আছে, এবং যদি এই প্রত্যয়গুলো থাকে তাহলে রু থেকে জাত হলে বিসর্গস্থানে কী হচ্ছে মূর্ধন্য ষ হয়। ঠিক আছে, দেখে নেবার বুঝলে কি না দেখে নে।
যদি কোনো ডাউট থাকে দেখ। ঠিক আছে ডাউট। আচ্ছা ঠিক আছে, এই সূত্রটা থাকবে না আর একটা সূত্র পড়াবো? আর একটা পড়াও। ঠিক আছে, তাহলে ছোট দেখ আছে, ছোটটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা মানে 12 নম্বর সূত্রটা পড়াচ্ছি, এটা পড়াবো। 11 নম্বর সূত্রটা পড়াবো, পরে পড়াবো, কারণ এটা যেগুলো বড় আছে একটু বোঝার আছে, ঠিক আছে? তখন ওটাতেই মাথা হ্যাং হয়ে যাবে। দেখ এখানে বলছে মুমূর্ষ প্রতিষেধ। তাহলে মুমূর্ষ প্রতিষেধ এটা কে বলছে? বার্তিককার বলছেন। বার্তিকারকে, বার্তিকার হচ্ছে কাত্যায়ন। তাহলে বলছে যে এখানে বলা হচ্ছে মুমূর্ষ শব্দের ক্ষেত্রে যে ইদুদুপধস্য চা প্রত্যয়স্য, সূত্রের সত্যের প্রাপ্তি থাকলেও তা হবে না। তাহলে সূত্রের কি বলছে? সত্যের যদি মানে মূর্ধন্য স্বয়ের যদি প্রাপ্তি ঘটে তাও হবে না। এখানে কি বলছে? মুহু যুক্ত কামা। ভাষ্যে বার্তিকটাতে কি বলছে? যে পুং মুহুস প্রতিষেধ বক্তব্যে এইভাবে গৃহীত হয়েছে, প্রকৃতপক্ষে পুং গ্রহণের সার্থকতা নেই। সং পুষ্কানাংশ বক্তব্য নিয়মেই তা নিষিদ্ধ, দ্রষ্টব্য বালমনোরমা। বেশ, এবার এটা একটু বলি। দেখ এখানে একটা বিষয় বলা হয়েছে যে যখন মুহুস শব্দ থাকবে, মুহুস শব্দের ক্ষেত্রে, মুহুস শব্দের ক্ষেত্রে কি হবে না? বলছে ইদু দুপধস্য চা প্রত্যয়স্য। তাহলে এই যে ইদু, তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে ইদ উদ পধস্য চা প্রত্যয়স্য। এবার চা প্রত্যয়স্যটা দেখ আগে যাবো। চা প্রত্যয়স্য মানে কি? মানে চ, চ প্রত্যয় মানে চ অপ্রত্যয়। যদি আমরা ভাঙি তাহলে এটা হবে চ যুক্ত অপ্রত্যয়স্য, ঠিক আছে? চ যুক্ত অপ্রত্যয়স্য। তাহলে অপ্রত্যয় মানে কি? অপ্রত্যয় মানে যেটা প্রত্যয় নয়। তাহলে কারণ আমরা যদি ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রাহ্মণ বলি, অব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ নয় যিনি বলি, তাহলে আমরা বলবো যে হ্যাঁ অপদের দ্বারা মানে সংস্কৃতে কী হচ্ছে তার উল্টোটাকে বোঝানো হয়। তাহলে চ অপ্রত্যয়স্য, তাহলে যেটা হচ্ছে কি অপ্রত্যয়, যেটা প্রত্যয় নয়। তাহলে হচ্ছে মুহুর শব্দের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইদু দুপধস্য চা প্রত্যয়স্য, তাহলে কি হয় যে অপ্রত্যয়যুক্ত কোনো কিছু বিষয় ঘটে, তাহলে সেখানে কি হচ্ছে? সূত্রে সত্যের প্রাপ্তি থাকলো, মানে মূর্ধন্য স। তাহলে মুহু দেখ এখানে বলছে মুহু কামা, তাহলে মুহুস কামা এরকম হয়ে যেত, মুহুস কামা মানে কামার জায়গায় কি হচ্ছে আমরা এরকম লিখে দিতাম যে মুহুস কামা। কিন্তু বলছে এখানে ওই মূর্ধন্য স্বয়ের কিন্তু প্রতীতি ঘটছে না। এবার কেন ঘটছে না? আচ্ছা এখানে দেখ বলছে যেহেতু এই যে মুহু শব্দটা রয়েছে এবং এই যে কামা মানে কাম্যতি নেই না, ঠিক আছে? কাম্যতি যদি হয়ে যেত কামাটা, তাহলে কী হতো? এটা কিন্তু প্রত্যয় মানে প্রত্যয় হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় বলেছে যে প্রত্যয় কিন্তু হবে না, ঠিক আছে? যে অপ্রত্যয়স্য, যেখানে অপ্রত্যয়ের প্রাদুর্ভাব ঘটবে, সহজ কথা দেখ, খুব কঠিনের দিকে যাচ্ছি না। বলছে যদি অপ্রত্যয় হয়, যদি মানে প্রত্যয় না হয় এবং সেখানে যদি মুহু শব্দ যোগ থাকে এবং তার পরের পদটা যদি মুহু শব্দের পরে যদি পরের শব্দটা প্রত্যয় না হয়, তাহলে সেখানে মূর্ধন্য স হলেও মানে মূর্ধন্য স মানে হওয়া উচিত হলেও মূর্ধন্য স হবে না। এটাই হচ্ছে এই সূত্রের মূল বক্তব্য, ঠিক আছে? এবার যেভাবে যা গৃহীত হচ্ছে সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবি এগুলো, কারণ এগুলো এক একটা পদ এতটা গভীরে বলা হয়, তো সেই জন্য এতটা তো দরকার নেই। এখন কেউ তো পিএইচডি করছিস না এই বিষয়ে, ঠিক আছে? গ্রামার নিয়ে পিএইচডি করা হচ্ছে না, মানে যেটুকু প্রশ্ন আসে পরীক্ষায় সেই রকমভাবেই যাবো, নাহলে একটা সূত্রের জন্য কী হবে যে সেটার জন্যই মাথা খাবে আর কি। তো সেই জন্য এখন এটা মনে রাখ যে মুমূর্ষু প্রতিষেধ মানে কি? প্রতিষেধ মানে কি? প্রতিশোধ মানে হচ্ছে, প্রতিষেধ মানে যে আমরা যদি বলি নর্মালভাবে তাহলে মেডিসিন, মানে কোনো কিছুর মুমূষের প্রতিষেধ, মানে মুমূষের প্রতিষেধ মানে হচ্ছে দেখো মুহু শব্দের পর যদি কোনো শব্দ থাকে সেখানে মূর্ধন্য স হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমি ঔষধি দিয়ে কী রকম ঔষধি মানে এখানে বলছে যে এই ওষুধটা বলছে যে মানে যেমন বলছে না যে তুই ধর তোর একটা কিছু মানে
অম্বল গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, তুই জ্বরের ওষুধ খাচ্ছিস, তাহলে সেটা তো কাজ দেবে না। সেরকমই বলছে এখানে, যে এই সূত্রেও তাই বলছে যে দেখো তোমার হয়েছে, রোগ হয়েছে, জ্বর হয়েছে, তুমি খাচ্ছ কি, তুমি খাচ্ছ অ্যাসিডিটির ওষুধ, ঠিক হবে না কামাটা। তাহলে এখানে হচ্ছে হচ্ছে মুহু শব্দ রয়েছিল, কেটে গেল ওটা, মুহু শব্দ ছিল, কিন্তু এই যে কামা যেটা রয়েছে সেটা অপ্রত্যয়। তাহলে প্রত্যয় হলে কিন্তু এটা কি করতাম, যে কাম্যতি করতাম, মুহু কাম্যতি, তাহলে মুহুস কাম্যতি হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে মুহু কামা রয়েছে, তাই আমরা কি বলবো, মুহুস কামা বলতে পারবো না, ঠিক আছে। তাহলে এইরকমই বলছে ভাষ্যে, প্রত্যেকটি পুম মুহূর্ষ প্রতিষেধ বক্তব্য এইভাবে গৃহীত হয়েছে, প্রত্যেক পক্ষে পুম গ্রহণের সার্থকতা নেই, এবং সংপুষ্কানাম সৌবক্তব্য নিয়মে নিষিদ্ধ। যেমন হচ্ছে বাল মনোরমা, মানে দ্রষ্টব্য হচ্ছে বাল মনোরমা টিকা রয়েছে, বুঝলি তো, সেই টিকাতে আমরা কিন্তু এই যে নিষিদ্ধতার বিষয়টা কিন্তু দেখতে পাই, যে নিষিদ্ধ কীভাবে হয় না হয়, ঠিক আছে। যে আমরা যখন লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়ি, সে লঘু সিদ্ধান্ত কৌমুদি, দেখ আমরা তো মেন বই থেকে পড়ি না, মানে সংস্কৃত আলাদা একটা বই আছে, ঠিক আছে, সেখানে দেখবি নিচে নিচে বাল মনোরমা টিকা লেখা আছে, ঠিক আছে। সেই টিকাতে কিন্তু সে কেন নিষেধ হচ্ছে না হচ্ছে সেগুলোই বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখে নে কোনো অসুবিধা আছে কি না এটা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এটুকুই থাকলো। আর যখন ক্লাসে অ্যাড হবি মোটামুটি কী বলতো, চেষ্টা করবি যে 7টা-5-এর মধ্যেও যেন অ্যাড হয়ে যেতে পারিস, বা আমি যখন এসএমএস করবো সঙ্গে সঙ্গে যেন থাকিস, নাহলে ধর এই 15-20 হয়ে গেলে আমার এইদিকেও টাইমটা কমে যায়, ঠিক আছে। তো সেই জন্য যেন মোটামুটি 1 ঘন্টা না হলেও যেন 50 মিনিট ক্লাসটা হয়, বা 55 মিনিট হয়, সেটা একটু দেখবি, তাহলে একটু আরও বিস্তারিত আলোচনা করা যায়, ঠিক আছে। বেশ, আজকে আমি জানাবো, হ্যাঁ, যে তোদের ক্লাসটার ভাগটা ডিভিশনটা কবে, কারণ অন্য টপিকগুলো তো করা হবে, তো সেগুলো আমি বলে দেবো আজকে। আর অন্য ক্লাসগুলো দেখতে থাক, হ্যাঁ, যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আবার রিপিট কর, কারণ সন্ধির তো অবশ্যই রিপিট করতে হতো, ভুলে গেলে হবে না, হ্যাঁ। হুম। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এটুকুই থাকবে।